শামীম ভাই কেমন আছেন? তো আছি আলহামদুলিল্লাহ। আপনি কি বেশ আপনার কিছুদিন ট্রেনিং পরে। শেষ হয়েছে? হ্যাঁ, গতকাল শেষ হয়েছে। গতকাল শেষ। যাক মাশাল্লাহ। আবার গিয়েছিলাম মানিকগঞ্জ। মানিকগঞ্জ কেন? ট্রেনিং মানিকগঞ্জে হয়েছে, আমাদের ট্রেনিং। ও আচ্ছা আচ্ছা। ওখানে গিয়ে তো একবারে তাঁবুতে থাকা, নিজেরা রান্না করা, ও সবকিছু আচ্ছা মিলিয়ে আচ্ছা। ঝুলিয়ে রাত 10টা পর্যন্ত সেশন। এরপরে আবার সারাদিনের অ্যাসাইনমেন্ট করতে করতে বেজে যায় হচ্ছে আপনার রাত 1টা, 1:30, 2টা। আবার ভোর 4:30, 5টায় ওঠা। ও মানে আচ্ছা আচ্ছা। এই কয়দিন। এটা কি স্কাউটের ছিল? এটা কি স্কাউটের ট্রেনিং? হ্যাঁ হ্যাঁ, স্কাউট। স্কাউটের ট্রেনিংগুলো সাধারণত একটু কষ্টদায়কই হয়। আমি ওরা যে অ্যাডভান্স কোর্স করতে গেছিলাম তো ওই জন্য। ও আচ্ছা আচ্ছা। মুশফিক ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আলহামদুলিল্লাহ। সাবিনা ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা 1 মিনিট লাইনে থাকেন, আর দু একজন যুক্ত হোক। জি আচ্ছা। আজকে কোনটা পেনাল কোড? হ্যালো। আজকে কি পেনাল কোড? হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আছি। আলহামদুলিল্লাহ। আলামিন ভাই ভালো আছেন? জি ভাই আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। মুন্নি কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আজকে এই তো খুব একটা ভালো না, খুব মাথা ব্যথা, তার জন্য তারপরও ক্লাসে ঢুকলাম, একটু ক্লাস করি। ক্লাস তো বাদ দেওয়া যাবে না। অসুস্থতাই ছাড়তে অসুস্থতাই ছাড়তেছে না, কি জানি। সময়টাই খারাপ, সময়টা আসলে খুব ভালো না। একবার যদি কারো জ্বর শুরু হচ্ছে, থামছে না, থামলে জি আবার জি জি। কাশি শুরু হলে সেটা ভালো। সবকিছু মিলিয়ে দিলে খুব আমি সমস্যা। নিজেও জ্বরে আক্রান্ত, ঠান্ডাতে আক্রান্ত, আবার এর মধ্যে কোর্ট কাচারি ক্লাস, সব কিছু মিলে আসলে রেস্ট করার সময় নাই। কিন্তু কাশিটা তো অতিরিক্ত খারাপ না? কাশি হ্যাঁ হ্যাঁ, কাশিটা অতিরিক্ত খারাপ। আমার তো সেই ওই তখন ওই জ্বর শুরু হয়েছিল তখন থেকে এখন পর্যন্ত জ্বর ভালো হলো কিন্তু কাশি ভালো হলো না। ও আচ্ছা। আল্লাহ ভরসা, সবাই সুস্থ থাকেন। আজকে আজকে কোনটা পেনাল কোড হবে নাকি? হ্যাঁ, আজকে দণ্ডবিধির ক্লাস হবে। আমরা দণ্ডবিধির প্রথম ক্লাস করব আজকে। দণ্ডবিধি পড়ার সময় আপনারা খাতা কলম একটু সাথে রাখবেন, বেয়ার একটা সাথে রাখবেন অবশ্যই। আর সবার কি অবস্থা? সবার পড়ালেখা কি ভালো মতো চলতেছে? অনেক দিন থেকে তো বই খুলতে পারি নাই। আমার তো প্রায় 7 দিন চলে গেল ওদিকে ট্রেনিং। মানে গিয়ে তো কোনো কিছু করার সুযোগ ছিল না। ও আচ্ছা আচ্ছা। ইয়ে লাগবে না? মন করছে। বুঝলাম না, সৈকত ভাই গ্রুপ কল দিচ্ছে কেন?
আপনারা কি বেয়ার অ্যাক্ট এবং খাতা সাথে নিয়েছেন? জি। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। দেখেন, দণ্ডবিধি খুবই গুরুত্বপূর্ণ একটা আইন। এখানে আপনার গুরুত্ব সহকারে যে আইনগুলো আছে, ধারাগুলো আছে, ধারাগুলো মনে রাখতে হবে। বিশেষ করে আপনার কোনটা কোন অপরাধ, কোন ধারাতে কি বলা আছে, এবং কিছু কিছু ধারার উদাহরণ, এবং কিছু কিছু ধারার সংজ্ঞা, এবং কিছু কিছু ধারার শাস্তি। এই কয়েকটা বিষয়ের উপর লক্ষ্য রেখে আপনাদের এই দণ্ডবিধিকে পরিপূর্ণভাবে আয়ত্তে আনতে হবে। একটা হলো যে কোন ধারাতে কি বলা আছে, আরেকটা কোনটা কোন অপরাধ, এবং কতকগুলো ধারার উদাহরণ, এবং কতকগুলো ধারার পানিশমেন্ট আপনাদের মনে রাখতে হবে। আমাদের এই 2025 সালে কিছু আইন সংশোধন হয়েছে, তার মধ্যে দণ্ডবিধি এখন পর্যন্ত সংশোধন হয়নি। আশা করতেছি খুব দ্রুত দণ্ডবিধির একটা সংশোধন আপনারা পাবেন। বিশেষ করে পানিশমেন্টের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য একটা পরিবর্তন আসবে। সেক্ষেত্রে আমরা, যদি পরিবর্তন আসে সেক্ষেত্রে পানিশমেন্টের ক্ষেত্রেই মেজর পরিবর্তন আসবে, অন্যান্য ক্ষেত্রে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম, আর আসলে পারেও সেটা খুবই কম। সো তাহলে আমাদের এই সংশোধনী নিয়ে আমাদের কোনো ওয়ারিড হওয়ার কোনো কারণ নাই। আমাদের দণ্ডবিধিতে এখন পর্যন্ত যেগুলো বহাল আছে সেগুলো আমরা খুব মনোযোগ সহকারে শুনলে আমরা দণ্ডবিধিকে পরিপূর্ণভাবে আয়ত্তে নিয়ে আসতে পারবো। এখন আমি দণ্ডবিধির কিছু বেসিক আলোচনা আপনাদের করছি, যেগুলো এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবে আপনাদের অবশ্যই জেনে রাখা ভালো, এবং এখান থেকে দুই একটা প্রশ্ন হুটহাট করে দিয়েও দেয়। যেমন ধরেন, দণ্ডবিধি আপনার 1860 সালে কি হয়, প্রণয়ন করা হয় 6 অক্টোবর। আইনটা কার্যকর করা হয় 1862 সালে। 1862 সালে 1 জানুয়ারিতে কার্যকর করা হয়। আর এই দণ্ডবিধিটা কোন ধরনের আইন বলেন তো কেউ, দেখি কে বলতে পারেন। দণ্ডবিধি কোন ধরনের আইন? এটা কি আপনার পদ্ধতিগত আইন, তথ্যগত আইন, না কোন ধরনের আইন? ক্লাসে তথ্যগত আইন। খুব অ্যাক্টিভলি রেসপন্স করবেন। আমাদের এটা নিতান্ত এটা প্রাইভেট গ্রুপ, প্রাইভেট ব্যাচ। সো আপনাদের অ্যাক্টিভনেস আমাকে আরেকটু ত্বরান্বিত করবে। আপনারা খুবই অ্যাক্টিভ থাকবেন। দেখেন, তাহলে এইটা আপনার কি কোন ধরনের আইন? তথ্যগত আইন। আমি সংক্ষেপে তথ্যগত আইন এবং পদ্ধতিগত আইন কাকে বলে এর আমি আরেকবার বলে যাচ্ছি। আপনারা গত ক্লাস যারা করতে পারেন নাই, বা নতুন যারা আসছেন, যারা মিসিং ছিলেন, তারা একটু ক্লিয়ার নিয়ে নেবেন। তথ্যগত আইন যে আইন অপরাধকে সংজ্ঞায়িত করে এবং শাস্তির ব্যবস্থা করে বা বিধান উল্লেখ থাকে, সেই আইনকে বলা হচ্ছে তথ্যগত আইন। আর যে আইন ওই আইনকে আপনার বিচার করে, তদন্ত করে, এবং বিচার পদ্ধতি উল্লেখ থাকে যে আইনে, কে বিচার করবে, তদন্ত করবে, এই পদ্ধতিগুলো যে আইনে বলা আছে সেই আইনটাকে বলা হচ্ছে পদ্ধতিগত আইন। এখন ধরেন, এখানে দণ্ডবিধিতে মোট ধারা আছে 511টা।
কার্যকর আছে 488টা, মানে বর্তমানে বলবৎ আছে 488টা ধারা বর্তমানে আপনার বলবৎ আছে। বাকি যে ধারাগুলো আছে এগুলো বাতিল হয়ে গেছে। 1860 সালের দণ্ডবিধি আপনার 45 নং আইন, এখন পর্যন্ত দণ্ডবিধি সর্বশেষ সংশোধন করা হয় 2004 সালে। এখন পর্যন্ত দণ্ডবিধি সর্বশেষ সংশোধন করা হয় 2004 সালে। আমরা এটাও জানি 2004 সালে আরও কতগুলো আইন সংশোধন করা হয়েছে, তার মধ্যে সুনির্দিষ্ট প্রতিকার আইন, রেজিস্ট্রেশন অ্যাক্ট, তারপরে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, এই আইনগুলো 2004 সালে সংশোধন করা হয়। এখন ধরেন এই দণ্ডবিধির জনক কাকে বলা হয় বা প্রণেতা কাকে বলা হয়? ব্যাবিংটন ম্যাকুলে এনাকে দণ্ডবিধির প্রণেতা বা জনক আমরা বলতে পারি। এখন এই মোট আইন কমিশন আমরা জানি 4টা। এই 4টা আইন কমিশনের মধ্যে প্রথম আইন কমিশন গঠন করা হয় 1834 সালে। ভারতীয় উপমহাদেশে প্রথম আইন কমিশন গঠন করা হয়েছে 1834 সালে। দেখেন এই যে আপনার যে আইন কমিশন, তার মধ্যে আপনার কি করলো, এই দণ্ডবিধি প্রণয়ন করলো। এখানে মোট 4 জন আপনার সদস্য আছে যারা এই দণ্ডবিধি প্রণয়ন করেছেন, খসড়া প্রণয়ন করেছেন। তার মধ্যে একজন আপনার হলো চেয়ারম্যান ছিল, ব্যাবিংটন ম্যাকুলে আপনার চেয়ারম্যান ছিল, এজন্য তাকে বলা হয় খসড়া প্রণয়নকারী বা দণ্ডবিধির জনক। 2 নম্বর দেখেন JW অ্যান্ডারসন, 3 নম্বর F মিল্লেট, আর 4 নম্বরে JM ম্যাকুলেট। এই 4 জন ব্যক্তি আপনার কি করেছে, এই দণ্ডবিধি প্রণয়ন করেছে। এখন আমরা এই যে বেসিক যে আলোচনাটুকু করলাম, এটুকু আপনারা মুখস্থের বিষয়, আপনারা আর 2-1 বার করে রিডিং করে মুখস্থ করে নেবেন। এখন ধরেন আমি 2 নং ধারাতে চলে যাচ্ছি। 2 নং ধারাতে বাংলাদেশের ভিতরে মানে এই দণ্ডবিধির অধীনে কাদেরকে আপনার শাস্তির আওতায় আনা যাবে, বাংলাদেশের এরিয়ার মধ্যে বা এরিয়ার বাইরে। আমি অসুস্থ থাকার কারণে আমি একটু আস্তে আস্তে কথা বলছি, তবে আপনারা যদি কেউ কম শুনতে পান বা সাউন্ড প্রবলেম থাকে আমাকে জানাবেন। দেখেন দণ্ডবিধির অধীন 2, 3 এবং 4 ধারাতে কাদের পানিশড করা যাবে এরিয়া ভিত্তিক। বাংলাদেশের মধ্যে 2 ধারাতে বলতেছে বাংলাদেশের মধ্যে যে ধরনেরই ব্যক্তি হোক না কেন, সে দেশি এবং বিদেশি। তাহলে আমাদের গণ্ডিটা কি হচ্ছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং বাংলাদেশের যে পুরো সীমানা আছে, এই সীমানার মধ্যে সে বাংলাদেশি হোক এবং বিদেশি হোক, সে যদি বাংলাদেশে শাস্তিযোগ্য এরকমের কোনো অপরাধ করে থাকে, তাহলে তাকে কি করা যাবে, দণ্ডবিধির অধীন শাস্তি প্রদান করা যাবে। তাহলে আমাদের ম্যাপটা কি হচ্ছে যে বাংলাদেশের মধ্যে সে টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং আপনার সিলেট থেকে আপনার রাজশাহী, এই যে আপনার যে এরিয়া আছে, এই এরিয়ার মধ্যে পুরো বাংলাদেশের সীমানার মধ্যে সে বাংলাদেশি হোক এবং বিদেশি হোক, সে বাংলাদেশের এই সীমানার মধ্যে অবস্থান করে বাংলাদেশে শাস্তিযোগ্য এরকমের যদি কোনো অপরাধ করে থাকে, তাহলে সেই ব্যক্তিকে কি করা যাবে, দণ্ডবিধির অধীন শাস্তি প্রদান করা যাবে এবং ফৌজদারি কার্যবিধির অধীন বিচার করা যাবে। আমরা জানি যে দণ্ডবিধির অধীন যদি কোনো ব্যক্তি আপনার অপরাধ সংগঠন করে থাকে, তাহলে তার বিচার পদ্ধতি বলা আছে কোন আইনে, ফৌজদারি কার্যবিধিতে বলা আছে। তাহলে আমরা 2 নম্বরটা পেয়ে গেলাম। 2 নম্বরটা বলতেছে ইন্টার টেরিটোরিয়াল
অ্যাপ্লিকেশন মানে দেশের মধ্যে, আর 3 নাম্বার ধারা 4 নাম্বার ধারা বলতেছে এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন মানে দেশের বাইরের ক্ষেত্রে 3 আর 4 ধারা প্রযোজ্য। আমি 3 আর 4 ধারাটা আমি আপনাদের খুব সংক্ষেপে আমি একটা উদাহরণের মাধ্যমে আপনাদের বোঝাবো। যেমন ধরেন, যদি কোনো ব্যক্তি, যেমন ধরেন ক নামের এক ব্যক্তি, সে ইতালিতে গেল, ইতালিতে যাওয়ার পরে সে এরকমের একটা কাজ করেছে যেটা ইতালির আইনে শাস্তিযোগ্য না, কিন্তু বাংলাদেশের আইনে শাস্তিযোগ্য অপরাধ। এখন এই ক নামের বাংলাদেশি ব্যক্তি ইতালিতে গেল, ইতালিতে গিয়ে অবস্থান করে সমকামিতার সাথে জড়ায়ে গেল, ইতালিতে গিয়ে সমকামিতার সাথে জড়ায়ে গেল। এখন ইতালিতে কিন্তু আপনার সমকামিতা কোনো অপরাধ না, কিন্তু বাংলাদেশে সমকামিতা কি অপরাধ, বাংলাদেশে সমকামিতা অপরাধ। এখন সে যখন ইতালিতে অবস্থান করতেছে তার কোনো বিচার করার কোনো বিধান নাই, কিন্তু ওই ব্যক্তি যখনই তাকে বাংলাদেশের সীমানার মধ্যে পাওয়া যাবে, যখনই তাকে বাংলাদেশের সীমানার মধ্যে পাওয়া যাবে তখন তার বিচার করা যাবে, তখন তার বিচার করা যাবে। এটা কি বুঝতে পেরেছেন? এইটুকু কি বুঝতে পেরেছেন? একটা কোশ্চেন ছিল যে আচ্ছা, যদি দেখা গেল যে ইটালির কোনো মানুষ যদি দেখা গেল যে কোনো অপরাধ করে, দুই দুই নাম্বার সেকশনে যদি বলা যায় যদি ইটালির কোনো মানুষ দেখা গেল বাংলাদেশে অপরাধ করে, তাহলে সেক্ষেত্রে তারেও করা যাবে। অবশ্যই তাকে বিচার করা যাবে, সেটা বাংলাদেশের সীমানার মধ্যে সে অপরাধ করতে হবে, তাকে বাংলাদেশের মধ্যে তাকে অপরাধ করতে হবে, এরকম একটা কাজ করতে হবে যেটা বাংলাদেশের আইনে শাস্তিযোগ্য অপরাধ, বাংলাদেশের আইনে শাস্তিযোগ্য অপরাধ। ঠিক আছে, সে ইতালির নাগরিক হোক, অস্ট্রেলিয়ার নাগরিক হোক এবং আমেরিকার নাগরিক হোক, এটা দেখার কোনো বিষয় নেই। আমরা আরেকটা জিনিস জানি কি জানেন, যে যখন একটা আইন প্রণয়ন করা হয় গ্রেজেট আকারে প্রকাশ হয়, যেমন এখন 10টা 20 বাজে, 10টা 20 মিনিট, এই 10টা 21 মিনিটে যদি একটা আইন গ্রেজেট আকারে প্রকাশ পায়, এই 10টা 22 মিনিটে বাংলাদেশের সকল নাগরিক ওই আইনটা জানে বলে ধরে নেওয়া হয়, ওই আইনটা জানে বলে ধরে নেওয়া হয়। এখন ওই ব্যক্তি যদি 10টা 22 মিনিটের সময় আপনার নতুন যে আইন হলো ওই আইনের অধীনে যদি কোনো অপরাধ করে, তাহলে তার কি করা যাবে? বিচার করা যাবে, ওই আইনের অধীনে বিচার করা যাবে। কারণ যখন আইনটা প্রণয়ন করা হয়েছে, এই প্রণয়ন করার বা গ্রেজেট আকারে প্রকাশ পাওয়ার সাথে সাথেই বাংলাদেশের সকল নাগরিক ওই আইনটা জানে বলে কোর্ট ধরে নেবে। তাহলে সৈকত ভাই যেটা বললো যে ইতালির নাগরিক যদি বাংলাদেশে এসে অপরাধ করে তাহলে তার বিচার করা যাবে কিনা, হ্যাঁ যাবে, সে ইতালির নাগরিক হোক এবং আমেরিকার নাগরিক হোক, এটা কোনো বিষয় নয়। তাহলে আমরা দেখলাম যে বাংলাদেশের আইনে অপরাধ এবং বাংলাদেশের নাগরিক যদি সেই কাজ, এরকমের কোনো কাজ বিদেশের মাটিতে গিয়েও যদি করে থাকে, তাহলে তাকে যদি বাংলাদেশে পাওয়া যায় তাহলে তার বিচার করা যাবে। যেমন আমি উদাহরণে বলেছি যে সমকামিতা বাংলাদেশে অপরাধ কিন্তু ইতালিতে অপরাধ না। এখন বাংলাদেশের নাগরিক যে ইতালিতে সমকামিতার সাথে জড়িয়ে গেল, ইতালিতে তার কোনো পানিশমেন্ট নাই, কিন্তু ওই বাংলাদেশের নাগরিককে যখনই বাংলাদেশের সীমানার মধ্যে পাওয়া যাবে, বাংলাদেশের সীমানার মধ্যে যে কোনো এরিয়াতে পাওয়া যাবে, তখন তার বিচার বাংলাদেশের আদালতে করা যাবে। ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ, এটা হচ্ছে যে শুধুমাত্র বাংলাদেশের নাগরিকের জন্য আপনার সেকশন 3টা কি এটা? হ্যাঁ, হ্যাঁ, এখন দেখেন 4 নাম্বারটা দেখেন, 4 নাম্বারটা
আপনার বাংলাদেশের কোনো নাগরিকের ক্ষেত্রে এবং বিদেশি কোনো নাগরিকের ক্ষেত্রে বাংলাদেশের কোনো জাহাজ, কোনো বিমান বা কোনো ট্রেন যেটা আপনার এক দেশ থেকে আরেক দেশে যায়, এরকমের কোনো জাহাজ এবং বিমান বা ট্রেনে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ যদি করে থাকে এবং সেই ব্যক্তিকে যদি বাংলাদেশের সীমানার মধ্যে পাওয়া যায়, তাহলে তাকে কি করা যাবে, বাংলাদেশের আইন অনুযায়ী, এই দণ্ডবিধি অনুযায়ী, এই ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কি করা যাবে, বিচার করা যাবে। তাহলে কি পয়েন্ট আসতেছে, বাংলাদেশের কোনো জাহাজ, বাংলাদেশের কোনো বিমান এই বাংলাদেশের কোনো জাহাজ এবং বাংলাদেশের কোনো বিমানে বাংলাদেশি নাগরিক হোক এবং বিদেশি নাগরিক হোক, তারা যদি অপরাধ সংগঠন করে তাদের যদি বাংলাদেশের সীমানার মধ্যে পাওয়া যায়, তাহলে তাদের কি করা যাবে, দণ্ডবিধির অধীন এবং ফৌজদারি কার্যবিধির অধীন বিচার করা যাবে। তাহলে এই পুরো বিষয়ের একটা জিনিস আমরা পাইলাম যে দণ্ডবিধির অধীন শাস্তিযোগ্য অপরাধ এবং তাকে বাংলাদেশের মধ্যে পাইতে হবে। দণ্ডবিধির অধীন শাস্তিযোগ্য অপরাধ এরকমের কোনো কাজ করবে এবং তাকে বাংলাদেশের সীমানার মধ্যে পাইতে হবে, তাহলে তাকে কি করা যাবে, পানিশড করা যাবে। এই 2 ধারা 3 ধারা 4 ধারা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? সেক্ষেত্রে ওই আপনার জাহাজ, তারপর হচ্ছে প্লেন, ওইটারই ধরা হবে যে বাংলাদেশের যে একটা এরিয়া, এমনটা না? বাংলাদেশের এরিয়া ধরা হবে না, এটা ধরা হবে যে জাহাজটা ধরেন যে বাংলাদেশি জাহাজ ইংল্যান্ডে আছে, ওই হ্যাঁ, 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 বাংলাদেশি এখন জাহাজে, বাংলাদেশের জাহাজটা ইংল্যান্ডে আছে। হ্যাঁ, এখন ওই জাহাজের মধ্যে অবস্থান করলে বিদেশি ইংল্যান্ডের কোনো নাগরিক আপনার কি করলো, বাংলাদেশি কোনো নাগরিককে হত্যা করলো। এখন ওই ইংল্যান্ডের নাগরিককে যখন বাংলাদেশে পাওয়া যাবে, তখন তাকে কি করা যাবে, দণ্ডবিধির অধীন বিচার করা যাবে, পানিশড করা যাবে। শামীম ভাই কি জন্য বলছিলেন? আমি বলছিলাম 4 ধারাটা একটু পরিষ্কার হওয়ার জন্য। আসলে এখানে বিদেশে সংগঠিত অপরাধ, অপরাধটা হচ্ছে বিদেশে হচ্ছে, অপরাধের জন্য বিধিটির আওতার সম্প্রসারণ, দণ্ডবিধির আওতার পরিধি। এটা আরেকটু যদি মানে ব্যাখ্যা করা যায় তাহলে একটু ভালো হয় আর কি। বেয়ার একটা 1 নম্বর পয়েন্টে কি আছে আপনি পড়েন, 2 নম্বর পয়েন্টে কি আছে পড়েন। ব্যারাক আছে? ব্যারাট আছে। এখানে 1 নম্বরে বলছে বাংলাদেশের বহির্বিভাগে অবস্থিত কোন স্থানে বাংলাদেশের নাগরিক, তার মানে বাংলাদেশের বাহিরে অবস্থিত যে কোনো স্থানে যদি বাংলাদেশের নাগরিক কোনো অপরাধ করে। 2 নাম্বারটা তো সেন্ট্রাল লস আমি কিন্তু এই যে 4 ধারা 3 ধারা আমি কিন্তু একসাথে বুঝিয়েছি, ঠিক আছে? আপনারা এটা ইজিলি ক্যাচ করতে পারবেন যখন আপনারা থিঙ্ক করবেন। বাংলাদেশের নাগরিক বাংলাদেশের বাইরে অবস্থানকালে যদি কোনো অপরাধ করে থাকে যেইটা আপনার বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী পানিশেবল অফেন্স, তাহলে তার বিচার কি করা যাবে, বাংলাদেশে যখন তাকে পাওয়া যাবে তখন বিচার করা যাবে। এই সেম কথা আপনার একে বলতেছে। আর 2 নম্বর পয়েন্টে দেখেন, 4 নম্বরে যান, উদাহরণ উপধারা 4-এ যান, বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজ বিমানে আহরি যে কোনো ব্যক্তি উক্ত জাহাজ বিমানে যে স্থানেই থাকুক না কেন, যে স্থানেই থাকুক না কেন, ঠিক আছে, দ্যাট সেম কথা, ঠিক আছে, একই কথা। আমি যেটা বললাম যে বাংলাদেশে নিবন্ধিত মানে বাংলাদেশের কোনো জাহাজ সেটা আপনার বিদেশে অবস্থান করতেছে এবং বাংলাদেশে যেখানে অবস্থান করুক না কেন, বাংলাদেশি নাগরিক এবং বিদেশি নাগরিক যে হোক না কেন, যে অপরাধ যদি তারা যদি এরকম কোনো কাজ করে থাকে যেটা দণ্ডবিধির অধীন পানিশেবল অফেন্স, তাহলে তাকে কি করা যাবে, বাংলাদেশের আইন অনুযায়ী তাকে বিচার করা যাবে, কিন্তু তাকে বাংলাদেশের মধ্যে পাইতে হবে, ঠিক আছে, দ্যাটস ইট, এটুকুই। অপরাধটা যদি বাংলাদেশের বাইরে করে, কিন্তু সে যদি কোনো কারণে বাংলাদেশে আসে, আসার পরে বাংলাদেশে পাওয়া গেলে তাকে আমরা শাস্তিযোগ্য অপরাধী হিসেবে ধরে নেব এবং তাকে গ্রেফতার করবো, এই তো?
তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের আইন অনুযায়ী বিচার হবে তার। আচ্ছা, তার শাস্তি কি দেশের বাইরেও হবে কিনা? না, এখানে তো দেশের বাইরের কথা বলা হয় নাই। আমি যতবার বলছি প্রত্যেকবারেই বলা হয়েছে দেশের মধ্যে পাইতে হবে তাকে। ঠিক আছে, হয়েছে। মানে ওই অপরাধীটা যখন দেশে আসবে তখন তাকে আমরা ওই শাস্তির আওতায় নিয়ে আসবো। মানে দেশের মধ্যে যখন তাকে পাওয়া যাবে, সে বাংলাদেশি নাগরিক হোক এবং বিদেশি নাগরিক হোক না, যে হোক না কেন, তাকে দেশের মধ্যে পাইতে হবে। ঠিক আছে। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, এখন দেখা গেল যে বাংলাদেশের নাগরিককে বিদেশের কোনো নাগরিক দেখা গেল যে বিদেশের মাটিতে হত্যা করলো, তাহলে সেই ক্ষেত্রে কোন ধারারা? এখন বাংলাদেশের কোনো নাগরিক বিদেশের মাটিতে কি করছে? হত্যা করেছে। বিদেশের মাটিতে হত্যা করেছে বাংলাদেশের কোনো নাগরিককে, বাংলাদেশের তাহলে সেই নাগরিক ক্ষেত্রে কি আমি বিদেশের মানে হত্যা করেছে কে? নাগরিককে বাংলাদেশের বিদেশে- নাগরিককে হত্যা করেছে নাকি বাংলাদেশের নাগরিক হত্যা করেছে? বাংলাদেশের নাগরিককে? বাংলাদেশের নাগরিককে হত্যা করেছে। জি জি, তাহলে এটা কি আমি তাকে করতে পারবো না? আমার অবশ্যই আইন দ্বারা করতে তাকে, পারবেন, অবশ্যই করতে পারবেন। এখন দেখেন, এইটার বিচার হবে দুই দুই দেশে। ধরেন যে ডিপয় গেল সৌদি আরবে। সৌদি আরবে গেছে, ভালো বুঝে গেছে, সৌদি আরবে দুইজন নাগরিক ডিপয়রে হত্যা করছে। এখন এই ডিপয়রে যে হত্যা করছে, হত্যার শাস্তি সৌদি আরবে নাই? সৌদি আরবে কি আইন কানুন নাই? সৌদি আরবে জি, জি, এই সৌদিতে ডিপয় হত্যার বিচার হবে। এবং ডিপয়কে যে হত্যা করেছে, তাকে যখন আপনার বাংলাদেশে পাবেন, ঠিক আছে, বাংলাদেশে যখন পাবেন তার বিরুদ্ধেও মামলা করতে পারবেন। হ্যাঁ, এবার আমরা 5 ধারাতে চলে যাব। 5 ধারাতে না, 5 ধারা আমাদের দরকার নাই। জাস্ট 5 ধারা টাইটেলটা একবার একটু পড়বেন, ঠিক আছে? সার্টেন লজ নট টু বি এফেক্টেড বাই দিস ল, ইংরেজি টাইটেলটা পড়বেন, ঠিক আছে? এবং বাংলা টাইটেলটাও পড়বেন 5 ধারার। এখন আমরা 12 ধারাতে শুধুমাত্র টাইটেলটা পড়বেন, জনসাধারণ, পাবলিক। এই বলা হচ্ছে 12 ধারাতে বলতেছে জনসাধারণ, মানে পাবলিকের কথা বলা হচ্ছে। 14 ধারাতে বলতেছে রাষ্ট্রীয় কর্মচারী। এইগুলো শুধুমাত্র টাইটেল পড়বেন, ঠিক আছে? যদি পরীক্ষাতে প্রশ্ন আসে রাষ্ট্রীয় কর্মচারীর কথা কত ধারাতে বলা আছে, তাহলে 14 ধারাতে বলা আছে। জনগণ কত ধারাতে বলা আছে, বা জনসাধারণ কত ধারাতে বলা আছে, 12 ধারাতে বলা আছে। তাহলে এই দুইটা আপনারা এইভাবে পড়বেন। 17 ধারাতে আপনাদের সরকারের কথা বলা হচ্ছে। 17 ধারাতে কার কথা বলা হচ্ছে? সরকারের কথা বলা হচ্ছে। সরকারের সঙ্গে আবার সরকারের কথা কত ধারাতে বলা আছে? 17 ধারাতে বলা আছে। শুধু এইটুকুই পড়বেন, ঠিক আছে? এটা চলে গেল। এবার 19 ধারাতে চলে যান। 19 ধারাতে বলতেছে জাজ, জাজের কথা বলা আছে বা জজের কথা বলা আছে। জজ কথাটা কত ধারাতে বলা আছে? এটা 19 ধারাতে বলা আছে। এই যে আপনার শুধুমাত্র জজ কত ধারাতে বলা আছে, এইটা দিয়ে অসংখ্যবার প্রশ্ন এসেছে, ভবিষ্যতেও আসবে আশা করি। তাহলে এখানে কিন্তু আপনার ভিতরে কোনো পড়া নাই, শুধুমাত্র কি পড়া আছে যে জজ, এইটা কত ধারাতে বলা আছে, এটা বলা আছে 19 ধারাতে, ঠিক আছে? এইবার ধরেন 21 ধারাতে বলা আছে সরকারি কর্মচারী, সরকারি কর্মচারী। আর 14 ধারাতে আমরা কি পেয়েছিলাম? রাষ্ট্রীয় কর্মচারী। একটা পাবলিক সার্ভেন্ট আর একটা সার্ভেন্ট অফ দ্য স্টেট। একটা পাবলিক সার্ভেন্ট আর একটা সার্ভেন্ট অফ দ্য স্টেট। তাহলে 14 আর 21 আপনারা একটু ডিফারেন্স করে জাস্ট পড়বেন। আর 20 ধারাতে বলতেছে কোর্ট অফ জাস্টিস। এই কোর্ট অফ জাস্টিস, কোর্ট অফ জাস্টিসের বাংলাটা আপনাদের মনে রাখতে হবে, একদম স্ট্রিক্ট মুখস্থ রাখতে হবে। কোর্ট অফ জাস্টিসের বাংলাটা বিচারালয়। এখন আপনাদের পরীক্ষাতে যদি প্রশ্ন আসে বিচারালয়ের ইংরেজি কি, শুধু জাজ, জাস্টিস, কোর্ট এগুলো দিয়ে দিল, লাস্টে আর একটা অপশন দিল কোর্ট অফ জাস্টিস। তখন আপনাদের এইটা মনে রাখতে হবে যে বিচারালয়ের ইংরেজি কোর্ট অফ জাস্টিস। আবার যদি
পরীক্ষাতে আসে কোর্ট অফ জাস্টিসের অর্থ কী, তখন আপনার কোর্ট দিল, আপনার বিচারক দিল, বিচারপতি দিল, আবার দিল বিচারালয়। তখন আপনাদের কি করতে হবে, বিচারালয়ের উপর টিক দিতে হবে। ঠিক আছে, তাহলে কোর্ট অফ জাস্টিসের বাংলাটা হচ্ছে বিচারালয়, কোর্ট অফ জাস্টিসের বাংলাটা হচ্ছে বিচারালয়, আর বিচারালয়ের ইংরেজিটা হচ্ছে কোর্ট অফ জাস্টিস। এটুকুই পড়া। এখন দেখেন আমরা চলে যাব 22 ধারাতে, অস্থাবর সম্পত্তি, মুভেবল প্রপার্টি। যদি আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসে অস্থাবর সম্পত্তির সংজ্ঞা দণ্ডবিধির কত ধারাতে দেওয়া আছে, তাহলে আপনারা কি করবেন, এই যে 22 ধারা বলবেন যে 22 ধারাতে বলা আছে। ঠিক আছে, 22 ধারাতে বলা আছে। এখন ধরেন তাহলে মুভেবল প্রপার্টি বলতে কি বোঝাচ্ছে, মানে অস্থাবর সম্পত্তি বলতে কি বোঝাচ্ছে। অস্থাবর সম্পত্তি আপনার এক স্থান থেকে অন্য স্থানে কি করা যায়, হস্তান্তর করা যায়। এখন এই যে দণ্ডায়মান বৃক্ষ, এটা কি স্থাবর সম্পত্তি না অস্থাবর সম্পত্তি বলেন তো কেউ? এটা হচ্ছে স্থাবর। অস্থাবর, অস্থাবর। না, স্থাবর, স্থাবর। এটা কারণ সম্পত্তি। এটা তো অস্থাবর। ততক্ষণ পর্যন্ত সেটা সম্পত্তি। আর এটা কেটে ফেললে তখন এটাকে মুভেবল করা যাবে, তখন সেটা হবে অস্থায়ী সম্পত্তি। জি, সাবিনা যেটা বলেছে এটা কারেক্ট আছে, যে দণ্ডায়মান বৃক্ষ আপনার স্থাবর সম্পত্তি, কিন্তু যখনই ওই গাছটাকে মাটি থেকে বিচ্ছিন্ন করা হবে তখন সেটা অস্থাবর সম্পত্তিতে পরিণত হবে। কিন্তু যখন মাটি থেকে বিচ্ছিন্ন হবে না বা মাটির উপর দণ্ডায়মান আছে, তখন সেটা কি হবে, আপনার স্থাবর সম্পত্তিতে বা স্থাবর সম্পত্তি বলা হবে। তাহলে বৃক্ষর ক্ষেত্রে যখন আপনার ওই বৃক্ষটা মাটি থেকে কাটা হয়ে যাবে, যখন বিচ্ছিন্ন হবে, বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথেই গাছটা কি হবে, স্থাবর সম্পত্তি। আপনার অস্থাবর সম্পত্তি হয়ে যাবে। ঠিক আছে, এবার ধরেন আপনার চলে যাব 23 ধারাতে। 23 ধারাটা খুব গুরুত্বপূর্ণ, 23 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা রংফুল গেইন আর রংফুল লস, একটা অন্যায় লাভ আর একটা অন্যায় ক্ষতি, মানে একজনের অন্যায়ভাবে লাভ হয়ে যাবে আর একজনের অন্যায়ভাবে ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, এখন ধরেন বেআইনিভাবে কোনো সম্পত্তি লাভ করা, যে সম্পত্তিতে লাভকারীর কোনো আইনানুগ অধিকার নাই, যে সম্পত্তিতে যে লাভ করেছে তার আইনানুগ কোনো অধিকার নাই। এখন ধরেন মুশফিক ভাইদের বাসায় একটা সিন্দুক আছে। ঠিক আছে, সিন্দুক আছে, এই সিন্দুকের মালিক মুশফিকের দাদা। মুশফিকের দাদা তার বাবাকে দিয়েছিল, মুশফিকের বাবা মুশফিককে দিয়েছে। এই সম্পত্তিটাতে হক আছে একমাত্র মুশফিকের। এখন মুশফিকের হক থাকার পরে হাসান ভাই আর শামীম ভাই পরবর্তীতে এই মুশফিকদের ওই সিন্দুকটা আপনার গোপনীয়তার সাথে কি করছে, বেআইনিভাবে ওইখান থেকে মুশফিকদের বাসা থেকে নিয়ে চলে আসছে। এখন মুশফিক ভাইরা কি করছে, এই শামীম ভাই আর হাসান ভাই নিয়ে চলে আসছে। যখন নিয়ে চলে আসছে তখন এই শামীম ভাইয়ের আর হাসান ভাইয়ের কি হয়েছে, অন্যায়ভাবে ওই সিন্দুকটা সেটাকে লাভ করেছে, অন্যায়ভাবে লাভ করেছে, যেখানে শামীম ভাই এবং হাসান ভাইয়ের ওই সিন্দুকের উপর কোনো আইনগত কোনো অধিকার নাই। এখন আইনগত তো অধিকার নাই, নিয়ে আসছে। এখন নিয়ে আসছে, নিয়ে আসার পর ওই সিন্দুকের মধ্যে ধরেন যে কিছু গোল্ড আছে, কিছু টাকা আছে। এই টাকা আর এই গোল্ডের জন্য এই যে আপনার শামীম আর হলো হাসান দুজন লাভবান হইল না, দুজন তো লাভবান হয়েছে। এই জন্য বলা হচ্ছে যে রংফুল গেইন, মানে অন্যায়ভাবে লাভ হয়ে যাওয়া, অন্যায়ভাবে লাভ হয়ে যাওয়া। আর
রংফুল লস, এই যে মুশফিক ভাইয়ের যে ক্ষতিটা হইল, এইটার থেকে আপনার একমাত্র হক ছিল মুশফিকের। মুশফিকের যখন হক ছিল তখন বেআইনিভাবে নিয়ে গেছে, অন্যায়ভাবে মুশফিককে কি করছে, ক্ষতি করেছে। এই অন্যায়ভাবে মুশফিককে ক্ষতি করার জন্য বলা হচ্ছে যে আপনার রংফুল লস। তাহলে একজনের অবৈধভাবে বা বেআইনিভাবে লাভ হয়ে যাচ্ছে, আরেকজনের বেআইনিভাবে ক্ষতি হয়ে যাচ্ছে। এই একজনের বেআইনিভাবে ক্ষতি হয়ে যাওয়াকে বলা হচ্ছে রংফুল লস, আরেকজনের বেআইনিভাবে লাভ হয়ে যাওয়াকে বলা হচ্ছে কি রংফুল গেইন। ক্লিয়ার হয়েছেন? আই থিঙ্ক ক্লিয়ার হয়েছেন। তাহলে 23 ধারাতে আপনাদের বলতেছে রংফুল লস আর রংফুল গেইন, তাহলে অন্যায় লাভ এবং অন্যায় ক্ষতি। তাহলে যদি আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসে অন্যায় লাভ আর অন্যায় ক্ষতির সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারাতে, যদি আপনাদের ইংরেজিতে আসে রংফুল লস এবং রংফুল গেইন কত ধারাতে বলা হয়েছে, আপনারা একদম চোখ বুঝে 23 ধারা দাগাবেন। এখানে কিন্তু আপনার কিন্তু দেখেন, যেখানে বাংলা প্রয়োজন সেখানে আমি বাংলা পড়াচ্ছি, এবং যেখানে বাংলা এবং ইংরেজি উভয়ই প্রয়োজন সেখানে কিন্তু আমি উভয়ই পড়াচ্ছি। এইখান থেকে কিন্তু আপনার প্রশ্ন আসলে বেশিরভাগ ক্ষেত্রে আপনার কি হবে, বাংলা এবং ইংরেজি উভয় থেকেই প্রশ্ন আসবে এবং 50-50 চান্স আছে। আমাদের সেশনটা এখনই শেষ হয়ে যাবে, আমি আবার লিঙ্ক দিব, যতজন আছেন প্রত্যেকেই আবার যুক্ত হবেন এখনই, ঠিক আছে? তাহলে আমরা 23 ধারা পর্যন্ত পড়াইলাম, আমরা আবার পরবর্তী সেশনে বাকিটুকু পড়াবো, ঠিক আছে? আপনারা দ্রুত চলে আসবেন।